সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। সার্কভুক্ত দেশগুলো আর কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, আসছেন না মোদি। বিএনপি ও জোটের বিজয়ী প্রার্থীদের সঙ্গে গুলশান অফিসে তারেক রহমানের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যায় যাবেন ডাক্তার শফিক ও নাহিদের বাসায়। ৩২টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত জোট। আগামীকাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ। এবারে নির্বাচনকে বিশ্বাসযোগ্যতার মাইল ফলক বলেছে এনফেল। ভোট পরবর্তী সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ জয়েন্ট সিভিল সোসাইটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিজয়ী সংসদ সদস্যদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে সার্ক দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও। উপদেষ্টা জানান, মঙ্গলবার নতুন এমপি ও মন্ত্রীদের শপথ হতে পারে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, 18 মাসে সফলতা বা ব্যর্থতা হিসাবের সুযোগ নেই, তবে অন্তর্বর্তী সরকারের সবাই দেশের প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা করেছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে রবিবার উপদেষ্টাদের বৈঠক শেষে সচিবালয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এরপরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদেরই করা হবে। এটা ক্যাবিনেট ডিভিশন দেখছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মত প্রকাশের কারণে কাউকে হয়রানি করেনি অন্তর্বর্তী সরকার। কথা বলেন নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও। নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি, সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে পরিবারের কাছে ফিরে গেছেন, এটি ভিন্ন খাতে নেয়ার সুযোগ নেই। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন, এটিকে মহা সাফল্য হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির প্রয়োজনে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান হিসেবেও দেখছেন তিনি। অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক ভালো নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাবে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক উৎসব মুখর করায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি গঠনমূলক সমালোচনা সংসদে ভূমিকা রাখবে। উপদেষ্টা পরিষদ মনে করে, পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও কম সহিংসতা হয়েছে এবারের নির্বাচনে। প্রেস সচিব দাবি করেন, নির্বাচনী সহিংসতায় মারা গেছেন একজন। হাতিয়ার বিষয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও এআই ইম্প্যাক্ট সামিটের কারণে তিনি আসতে পারছেন না। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের তথ্য মতে ওই দিন মুম্বাইয়ের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের ওই সামিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভারও থাকার কথা রয়েছে।
সে কারণে আগামী মঙ্গলবার ঢাকার আয়োজন হতে যাওয়া মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শপথ অনুষ্ঠানে ভারত ছাড়াও পাকিস্তান, চীন সহ ১৩টি দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নির্বাচনে বিজয়ী দলীয় ও জোটের প্রার্থীরা। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হন। তবে নিরাপত্তার কারণে কার্যালয়ের ভেতরে সবাইকে ঢুকতে দিচ্ছে না চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্যরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং তাদের সীমিত সংখ্যক প্রতিনিধিরা শুধু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন। অন্য নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামের আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। তারেক রহমান আজ সন্ধ্যায় যাচ্ছেন নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করা হচ্ছে। তারা বলেন, আজ সন্ধ্যা 7টায় তারেক রহমান প্রথমে জামায়াতের আমিরের বাসায় যাবেন, এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। নির্বাচন কমিশনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আবেদন করেছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। ভোটের পর সহিংসতা বন্ধে কাল বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন জোট নেতারা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই কথা জানান। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হলেও ভোটে অনিয়ম হয়েছে। অভিযোগ দিলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বলেন, নির্বাচনের শুরুটা ভালো হলেও সমাপ্তি ভালো হয়নি। ৩২টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষা মাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। পার্টিকুলারলি ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরো অনেকেই, যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো, স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়া যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক। নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময় করতে সন্ধ্যা 7টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। সেখানকার খবর জানাতে এবার বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলছি তার সাথে। ওমর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ সন্ধ্যা 7টা নাগাদ তো জামায়াতের আমিরের বাসায় তারেক রহমানের যাবার কথা আছে। তো এখন বসুন্ধরা এলাকার পরিস্থিতি কি দেখছেন? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। ত্রিনা, আজকে সন্ধ্যা 7টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমিরের সাথে সাক্ষাতের কথা রয়েছে। একই সাথে সন্ধ্যা 8টায় এরপরে কিছুক্ষণ পরে এরপরেই তিনি সাক্ষাৎ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার যেই বসুন্ধরা কার্যালয় সেখানে তিনি প্রবেশ করেছেন, এবং আমরা দেখেছি যে আসলে এই মুহূর্তে এখানে যারা তার যে বাসভবনের সামনেই সংবাদকর্মীরা অপেক্ষা করছেন যে তারেক রহমান কখন আসবেন।
যদি বলে রাখি যে আসলে এই যে সংসদ নির্বাচন গত 12 তারিখেই শেষ হলো, কিছুদিন একদিন পরেই গঠিত হতে যাচ্ছে সরকার এবং আগামী মঙ্গলবার সকালেই কিন্তু যারা নবনির্বাচিত সংসদ সদস্য আছেন তাদের শপথ অনুষ্ঠান। তবে এই মুহূর্তে যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এবং জামাত সম্ভাব্য বিরোধী দল হিসেবে সেখানে এবারই শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা আত্মপ্রকাশ করছে, আসলে ধারণা করা চলে যে যেহেতু কিছুদিন আগেই দুদিন আগে নির্বাচন শেষ হলো, সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং সম্ভাব্য বিরোধী দলীয় প্রধানের সাথে যে আলোচনা, সেই আলোচনা কিন্তু আসলে নানান বিষয় কিন্তু এই মুহূর্তে আলোচনা রয়েছে। একই সাথে আমরা দেখেছি আজকে জামাত আমির বলেছেন যে আসলে তারেক রহমানকে তার বাসায় যে আসছেন সেটি তিনি স্বাগত জানান। একই সাথে আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি এর আগেও জামাত আমির যখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন নির্বাচনের আগে, তিনি কিন্তু বলেছিলেন যে আমরা নির্বাচনের পরে আমরা সম্ভাব্য জাতীয় সরকার গঠনে আমরা বসতে পারি কিনা, যেহেতু একটা দেশের এই 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করলো এবং এই নির্বাচনের পরে দেশের যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি উত্তরণে জাতীয় সরকার গঠন হতে পারে বলেও কিন্তু এর আগে জামাত আমিরের পক্ষ থেকে কিন্তু একটি প্রস্তাবনা ছিল। আসলে এখন আজকে যেহেতু তিনি এখানে আসছেন, সেই ব্যাপারে কোনো কিছু আলোচনা হবে কিনা সেটি হয়তোবা এই যে 7টা বাজে যখন মিটিংটি শুরু হবে, সেই মিটিং শুরু হলে পরে বা এরপরেই হয়তোবা আমরা মানে নির্ধারিত কোনো তথ্য আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল বসুন্ধরা থেকে জামাত আমিরের কার্যালয় থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ ওমর। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জানাচ্ছিলেন ওমর। কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা, বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি মরহুম শাহ আলমের পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া এবং তা পালনের আশ্বাস দেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সম্মান করা ইমানি দায়িত্ব। কৃষক শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন, তাদের ঘামের গন্ধ আতরের মতো মনে হয়, বলেন জামায়াত আমির। গরিবের ঘামকে সম্মানের চোখে দেখেন, ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন, বলেন তিনি। গত 8 ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জামায়াত সমর্থক শাহ আলম। এমন একটা পরিবারের কাছে আমি আসতে পেরেছি, যেই পরিবারের অভিভাবক ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া। মহান রব্বে কারিমের দরবারে দোয়া করে তিনি নিজেই, আল্লাহ নিজেই যেন পরিবারের এখন অভিভাবক। এই বড় মনের মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনার অনেক বড় মনের মানুষ, এই পরিবারটাকে আপনারা স্নেহের চাদরে ডেকে রাখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। এখন থেকে এখানে আসলে আমাকে আর মেহমান বলবেন না, যেহেতু আমি এই পরিবারের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের মতোই এক গ্রামবাসী। বাংলাদেশের এবারে নির্বাচনকে বিশ্বাসযোগ্যতার মাইল ফলক বলেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ন্যায় বিচারের মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া ও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হবে। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোট পরবর্তী সহিংসতায় 3 জন নিহত ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জয়েন্ট সিভিল সোসাইটি। ইমরুল কায়েসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করে নিজেদের রিপোর্ট দিচ্ছে দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলো। এ ধারাবাহিকতায় রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট তুলে ধরেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সংস্থাটির চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসি বলেন, গত 15 বছর পর নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বিপুল আগ্রহের প্রতিফলন ঘটেছে। তবে মাত্র 4% নারী প্রার্থিতায় অসন্তোষ জানান তিনি। কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়েও। Inclusiveness, of course, it will be much better. এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি মাইলফলক অর্জন। নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন নিয়ে মানুষের যে ব্যাপক আগ্রহ ছিল তা ভোটার উপস্থিতি দেখেই বোঝা যায়। নতুন সরকারের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচারের মধ্য দিয়ে নির্বাচন ও রাজনীতিতে ফিরতে হবে। And reconciliation process, of course,
the government has to seriously consider that part. এদিকে দুপুরে একই হোটেলে আরেক সংবাদ সম্মেলনে জয়েন্ট সিভিল সোসাইটির ব্যানারে দেশীয় কয়েকটি নির্বাচনী সংস্থা তাদের পর্যবেক্ষণ তুলে ধরে, জানায় নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় নারী এবং সংখ্যালঘু ভোটাররা বাধাপ্রাপ্ত হয়েছেন। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং অংশগ্রহণের সুযোগ ছিল, কিন্তু এই যে বাধা দেওয়ার ঘটনা, পর্যবেক্ষকদের দায়িত্ব পালনের সুযোগ সীমিত করা, নির্বাচনী সার্বিকভাবে গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে গ্যাপ আছে সেই জায়গাটার প্রতি আসলে ইঙ্গিত করে। সংখ্যালঘু সম্প্রদায় যে অসহযোগিতা পেয়েছে সেটা হচ্ছে রাজশাহী যারা মাইনরিটি যে কনসেন্ট্রেট যে ভোট কেন্দ্রগুলো আছে, আর একটা চিত্র আছে আমাদের খুলনা 4-এর চিত্র আছে। ভোটারকে আমি হয়তো সে ভোট কেন্দ্রে আসছে, তাকে আমি বললাম এই দ্রুত আসেন, এই যে আমার টোনটা আসলে কতটা পজিটিভ ছিল, কতটা সম্মানের ছিল, এই ধরনের অসহযোগিতা আসলে এরকম যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি বা তাকে ঢুকতে দেওয়া হয়নি এরকম কিছু না। প্রতিবন্ধীরা যাতে সহজে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মনে করে এই পর্যবেক্ষণ সংস্থাগুলো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যা মামলার রায় আগামী 4 মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। এই মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার, ডিএমপি সাবেক কমিশনার হাবিব সহ বাকিরা পলাতক রয়েছেন। এর আগে এই মামলায় ডিএমপি সাবেক কমিশনার সহ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ট্রাইব্যুনালে আজ আসামি পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা। পুলিশ জানিয়েছে উপজেলার আমোয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে আব্দুল বারিক খানের ছেলে মেহেদি হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায় এলাকাবাসীকে মারধর করত, এমনকি তার বাবা মাকেও মারধর করত শুভ। শনিবার সকালে বাবার কাছে 3 লাখ টাকা চায় শুভ, দিতে রাজি না হওয়ায় বাড়িতে ভাঙচুর চালায় সে। পরে সন্ধ্যায় মা খুশি বেগমকে হত্যার হুমকি দেয়। বিষয়টির জেরে বাবা রাতে ছেলেকে কুপিয়ে হত্যা করে। পরে 999-এ ফোন দিয়ে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় স্বামীকে আসামি করে হত্যা মামলা করেছেন শুভর মা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি করা ভোগ্যপণ্য খালাসে দেখা দিয়েছে ধীর গতি। আমদানি বৃদ্ধি, পণ্য সংরক্ষণে পর্যাপ্ত গুদাম না থাকা এবং লাইটার জাহাজ সংকটে 20 লাখ টনের বেশি ভোগ্যপণ্য নিয়ে সমুদ্রে ভাসছে মাদার ভেসেল। দীর্ঘ সময় অলস দাঁড়িয়ে থাকায় বাড়ছে জরিমানা, যা দিন শেষে পড়বে ভোক্তার ঘাড়ে। এতে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি বাজারে সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, সাগরে ভাসমান আরেকটি বন্দর, যেখানে গভীর ড্রাফটের বড় মাদার ভেসেলগুলো নোঙর করে। লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করা হয়। অনেক সময় বৈরী আবহাওয়া বা জায়গার অভাবেও এখানে জাহাজগুলো অপেক্ষা করে। সাধারণত এসব ভেসেল লাইটার জাহাজে কিছু পণ্য খালাসের পর যায় বন্দরের মূল জেটিতে। রোজা সামনে রেখে ভোগ্যপণ্য সহ বিভিন্ন পণ্য নিয়ে একই সময়ে এসেছে শতাধিক মাদার ভেসেল। একটি ভেসেলের পণ্য খালাসে প্রয়োজন 3টি লাইটার জাহাজ, কিন্তু লাইটার জাহাজ আছে 100-রও কম। সংকট থাকায় তাই সময় মতো পণ্য খালাস হচ্ছে না। ফলে বন্দরের বহির্নোঙরে 20 লক্ষাধিক টন ভোগ্যপণ্যের পাহাড় জমেছে। ড্যামারেজ গুনতে হয় কন্টেনারে, পাশাপাশি আপনারা জানেন যে মালটা যেহেতু এলসির মাধ্যমে করা হয় ব্যাংক কর্তৃক, তা ব্যাংকের পেমেন্ট দিতে তাদের কি হয়, দেরি হয়। প্রায় $4 লাখ একটা জাহাজে অতিরিক্ত আসতেছে। এইটা কোথা থেকে সে খরচ ক্ষতিটা পোষাবে? নিশ্চয় ভোক্তাদের উপরে ক্ষতি উঠে। দিনের পর দিন অলস দাঁড়িয়ে থাকায় ভেসেলগুলোকে গুনতে হচ্ছে জরিমানা, যা তারা পণ্যের মালিক থেকে আদায় করবে। দিন শেষে যা আসলে কাটবে ভোক্তার পকেট। আমাদের যে মাদার ভেসেলগুলো দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে, অলস দাঁড়িয়ে আছে, অনেকে দেখছে 40 ঘন্টা 48 ঘন্টা পরেও একটা জাহাজ পাচ্ছে না। তবে একসাথে বেশি মাদার ভেসেল আসা এবং সাইলো না থাকাকে দুষলেন জাহাজ মালিকরা। আটকা আছে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন যে আপনার বাংলাদেশে এখন পর্যন্ত
বিভিন্ন জায়গায় পণ্য খালাস হয় ম্যানুয়াল পদ্ধতিতে, এবং বাংলাদেশে অনেক বড় বড় আমদানিকারক আছে যাদের কাছে নিজস্ব কোনো সাইলও নাই। সংকট নিরসনে লাইটার জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা সময় সময় অভিযান পরিচালনা করি যাতে কোনো লাইটার অযাচিতভাবে কিংবা কোনো লাইটার অকারণে মালামাল নিয়ে দাঁড়িয়ে না থাকে, তারা যেন তাদের গন্তব্যে পৌঁছে যায় যথারীতি। পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত করতে আমদানিকারকদের সংগঠন ও লাইটার মালিকদের সমঝোতার পাশাপাশি বিকল্প ভাবা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সিরাজনগর মনসুর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সরকারিকরণে অসামান্য ভূমিকা রাখা ব্যক্তিদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে স্কুল মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিরাজনগর মনসুর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এক্সএস। রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খালিদ হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর ASM এমদাদুল কবির। এক্সাসের সাধারণ সম্পাদক সোলেমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যাবালা দাস, সহকারী পুলিশ সুপার বাজিদ বিন মনসুর, সিরাজনগর মনসুর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩, ৪ ও ৬ নম্বর আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপির ৩ প্রার্থীর সমর্থকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তারা অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এর আগে ওই ৩ আসনের ভোটাররা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান তাদের লিখিত অভিযোগ গ্রহণ করেন। এই সময় আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস দেন তিনি। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছেন তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল ৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ এনে করা সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নাটোরে নির্বাচন পরবর্তী সহিংসতা, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাটোর ১ আসনের স্বতন্ত্র পরাজিত প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা তাইফুল ইসলাম টিপু। লালপুর উপজেলার মোমিনপুর এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ জানান তিনি। ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন ফরিদপুর ১ আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা। দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েন্দিয়া ও পরমেশ্বরদী গ্রামের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শনে যান তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজ খবর ও সহায়তার আশ্বাস দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দল ছাড়লেন গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ ৪ সদর আসনের পরাজিত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব। নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন। জানান, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারো প্রতি বা দলের প্রতি তার কোনো অভিযোগ নেই। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। সার্কভুক্ত দেশগুলো আর কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, আসছেন না মোদি। বিএনপি ও জোটের বিজয়ী প্রার্থীদের সঙ্গে গুলশান অফিসে তারেক রহমানের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যায় যাবেন ডাক্তার শফিক ও নাহিদের বাসায়। ৩২টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত জোট। আগামীকাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ। এবারে নির্বাচনকে বিশ্বাসযোগ্যতার মাইল ফলক বলেছে এনফেল। ভোট পরবর্তী সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ জয়েন্ট সিভিল সোসাইটি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।